নমস্কার, আমি রিমা। আজকে চলে এলাম নতুন আর একটা গল্প নিয়ে। স্বামীর পরকীয়া। গল্পটা শুনুন, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। চলুন শুরু করি। আজ আমার স্বামীর দ্বিতীয় বিয়ে। স্বামী না, আমার প্রাক্তন স্বামীর বিয়ে, যার সাথে আমার কিছুদিন আগেই আইন ও ধর্মীয় উভয় রীতিতেই বিচ্ছেদ হয়ে গিয়েছে। আর আজ সে তার পরকীয়া প্রেমিকা পপিকে বিয়ে করতে যাচ্ছে। শুনেছি মেয়েটা 3 মাসের গর্ভবতী। ভাগ্য, আজ মা হতে না পারার জন্য যেখানে আমি স্বামী সংসার হারালাম, সেখানেই সেই মেয়েটি আমার স্বামীর অনাগত সন্তানের মা হতে চলেছে। আমার প্রাক্তন স্বামী অনল। এই তো আমাদের পাশের বাসাটাই ছিল ওদের বাড়ি। সেই কিশোর বয়স থেকে তার আর আমার প্রণয়। সেই প্রণয় থেকেই ধীরে ধীরে হয় গভীর ভালোবাসা। তার অনার্স কমপ্লিটের পরে আমার বিবাহ বন্ধনে আমরা আবদ্ধ হই। বিয়ের প্রথম 2 বছর ছিল একদম স্বপ্নের মতো। বিশ্বাস, ভালোবাসা, সম্মান, কোনো কিছুরই অভাব ছিল না। আমার শ্বশুর শাশুড়ির আদরের বৌমা ছিলাম আমি। অনলের একটা বাচ্চার ভীষণ শখ ছিল, তাই বিয়ের প্রথম থেকেই আমার বাচ্চার জন্য চেষ্টা করছিলাম। কিন্তু বিয়ের 2 বছর পরেও যখন কনসিভ করতে পারছিলাম না, তখন আমি আর অনল ডাক্তারের শরণাপন্ন হই। ডাক্তার আমাদের দুজনকেই বেশ কিছু টেস্ট করতে দেন। পরবর্তীতে জানতে পারি যে আমার মা হওয়ার সম্ভাবনা মাত্র 10%। বলতে গেলে আমার মা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এই কথাটা জানার পর একদম চুপ হয়ে গেছিল। আমাকে কেউ কিছু না বললেও আমার প্রতি আমার শ্বশুর শাশুড়ি আর অনলের আচরণ ধীরে ধীরে পরিবর্তন হচ্ছিল। এই যে আগে আমার শাশুড়ি আমি না খেলে সে নিজের হাতে আমাকে খাইয়ে দিতেন, সেই আমি এখন সারাদিন যদি না খেয়ে থাকি, সে আমার খোঁজ করতেও আসে না। আর আমার শ্বশুরের আর আমার প্রতি সেই স্নেহ কাজ করতো না। আমাদের রাজ্যের গল্প আড্ডা বসতো না। অন্যদিকে অনল যেন আমার থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছিল। সকাল সকাল অফিসে চলে যেত, রাতে দেরি করে বাড়ি ফিরত। সারাদিন একটা বারও আমাকে ফোন দিত না। উল্টে আমি ফোন দিলে দায়সারাভাবে উত্তর দিয়ে কল কেটে দিত, যেন সে বিরক্ত আমার প্রতি। আমাদের মধ্যে স্বামী স্ত্রীর স্বাভাবিক সম্পর্ক ছিল না। আমি নিজে থেকে এগিয়ে গেলে অনল ক্লান্তি দেখিয়ে মুখ ফিরে ঘুমিয়ে পড়ত। নিজেকে তখন আমার বড্ড বেশি বেহায়া মনে হতো। অনলের এই পরিবর্তনগুলো আমি মেনে নিয়েছিলাম, অন্তত সংসারটা থাকুক। কিন্তু ধীরে ধীরে আমি অনুভব করলাম আমাদের মধ্যে তৃতীয় কারোর উপস্থিতি। অনলের শার্টে পেতাম লেডিস পারফিউমের গন্ধ। মাঝে মাঝে সে 3 রাত দিন বাসায় বাইরে কাটাতো, কিন্তু এ বিষয়ে আমার শ্বশুর শাশুড়ির কোনো মাথা ব্যথাই ছিল না, যেন তারা জানে তার ছেলে কোথায়। বাধ্য হয়ে অনিতা ছাড়াই এক রাতে অনলকে জিজ্ঞাসা করলাম এই বিষয়ে। অনল কিছুক্ষণ চুপ থেকে বলল, রিনিতা, জানো, একটা সন্তানের মূল্য ভিত হলো সন্তানই। আমি তোমাকে খুব ভালোবাসতাম, অস্বীকার করব না, কিন্তু যেদিন জানতে পারলাম তুমি আমাকে সন্তান দিতে পারবে না, সেদিন অনেক বড় ধাক্কা খেয়েছিলাম। দেখো, আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান, তাই বংশ এগিয়ে নিতে আমার সন্তান হওয়া জরুরি। সেখানে তুমি তা দিতে অক্ষম। বাবা মা আগেই আমাকে বলেছিল তোমাকে ডিভোর্স দিয়ে দিতে, কিন্তু আমাদের এত বছরের ভালোবাসা আমি দ্বিধায় পড়েছিলাম। কিন্তু আরেকদিকে তোমার প্রতি আকর্ষণও ধীরে ধীরে আমি হারিয়ে ফেলছিলাম। তোমার দিকে তাকালেই মনে হতো তুমি আমাকে সন্তান দিতে অক্ষম। তবুও ভেবেছিলাম যেহেতু বিয়ে করেছি, তাই এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাব। অন্যদিকে সন্তান না হওয়ার কষ্টে প্রচণ্ড মানসিক টানাপোড়েনের মধ্যেও ছিলাম। আমার এই মানসিক টানাপোড়েনের
মধ্যে আমার পাশে সাপোর্ট হয়ে দাঁড়ায় আমার কলিগ পপি। দিন যায়, আমাদের বন্ধুত্ব আরও গাঢ় হতে থাকে। একসময় আমরা বুঝতে পারি আমরা একে অপরকে ভালোবাসি, আর আমাদের সম্পর্কও গভীর হয়। আমি আরও আগে তোমাকে এ বিষয়ে জানাতে চেয়েছি, কিন্তু বুঝে উঠতে পারছিলাম না কিভাবে বলবো। আর সবচেয়ে বড় কথা, পপি প্রেগনেন্ট। আমি এ অবস্থায় ওকে একা ছেড়ে দিতে পারবো না। আমরা শীঘ্রই বিয়ে করব। তুমি যদি এই সংসারে থাকতে চাও তবে থাকতে পারো। আমি আর পপি আলাদা ফ্ল্যাট রেন্ট নিয়েছি। পপি ওখানেই থাকবে, আর তুমি এখানে তোমার সংসারে। এতক্ষণ চুপচাপ সব শুনছিলাম। তারপর কিছু না বলেই তাচ্ছিল্যের মতো হাসি পাশ ফিরে শুয়ে পড়লাম। অনলও আর কিছু না বলে ফোনটা নিয়ে পাশের ঘরে চলে গেল। এদিকে ঘুম থেকে উঠেই নিজের ব্যাগ গুছিয়ে বাবার বাসায় চলে এলাম। বাবা মাকে সবটা জানালাম। ভাগ্যিস তারা আমার পাশে ছিল। তারপর কিছুদিনের মাঝেই ডিভোর্স পেপার পাঠিয়ে দিলাম। অনলও বিনা কোনো কথাই বিচ্ছেদে রাজি হয়ে গেল। এতক্ষণ ছাদে দাঁড়িয়ে অতীতের কথাই ভাবছিলাম। অনলের গায়ে হলুদের অনুষ্ঠানের চেঁচামেচিতে বাস্তবে ফিরলাম। মনে মনে বললাম, সেদিন ডাক্তারের চেম্বার থেকে ফিরেই যদি তালাকটা দিতাম, তবে আমার মন থেকে তোমার জন্য আজ অভিশাপ আসতো না অনল। তোমার বিচার আমার সৃষ্টিকর্তাই করবে অনল। সেদিন সারা রাত অঝরে কেঁদেছিলাম আমি। বাবার বাসায় আসার পর প্রথম কয়েকটা দিন আমার কাছে যেন দুঃস্বপ্নের মতো ছিল। চারপাশে সব কিছুই ঠিক ছিল, কিন্তু আমার ভেতরের পৃথিবীটা যেন একবারে ফাঁকা হয়ে গেছিল। মা বারবার আমার মাথায় হাত বুলিয়ে বলতেন, মা সব ঠিক হয়ে যাবে, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। কিন্তু তখন এসব কথায় কোনো সান্ত্বনা পেতাম না। মনে হতো আমার জীবনটা যেন এখানেই শেষ হয়ে গেল। রাতে ঘুমাতে গেলে বারবার অনলের কথা মনে পড়তো। আমাদের ছোট ছোট স্মৃতিগুলো চোখের সামনে ভেসে উঠত। ছাদের কোণে দাঁড়িয়ে গল্প করা, বৃষ্টির দিনে একসাথে ভিজে ফুচকা খাওয়া, কিংবা হঠাৎ করে আমাকে চমকে দিয়ে অনলের বলা সেই কথাটা, রিনিতা, তুমি ছাড়া আমার জীবন অসম্পূর্ণ। ভাবতাম মানুষ এত সহজে কীভাবে বদলে যায়। একদিন বিকেলে আমি ছাদে দাঁড়িয়েছিলাম। হঠাৎ পাশের বাড়ি থেকে ভেসে এলো ঢাকঢোলের শব্দ। বুঝতে বাকি রইল না, আজ অনলের বিয়ে। আমার বুকটা হঠাৎ করেই মোচড় দিয়ে উঠল। নিজেকে শক্ত করে রাখার চেষ্টা করছিলাম, কিন্তু চোখের কোণে জল চলেই আসছিল বারবার। হঠাৎ আমার ছোট ভাই এসে বলল, আপু তুমি নিচে চলো, মা ডাকছে। চোখ মুছে নিচে নেমে এলাম। ডাইনিং টেবিলে বসে আমরা তিনজনই কথা বলছিলাম, আমি, মা, বাবা। আর কেউ কোনো কথা বলছিল না। নীরবতা যেন পুরো ঘরটাকে ঢেকে রেখেছিল। হঠাৎ বাবা গলা খাকারি দিয়ে বললেন, মা একটা কথা বলবো। আমি চুপচাপ বাবার দিকে তাকালাম। বাবা একটু থেমে বললেন, জীবন এখানেই শেষ না, তুমি চাইলে আবার নতুন করে জীবন শুরু করতে পারিস। আমি মৃদু হেসে বললাম, বাবা সব কিছু এত সহজ না। মা তখন বললেন, সহজ না ঠিকই, কিন্তু অসম্ভবও না। তুই কি সারা জীবন এভাবে কষ্ট নিয়ে বাঁচবি? আমি কোনো উত্তর দিতে পারলাম না। সেদিন রাতে কিছুতেই ঘুম আসছিল না। ফোনটা হাতে নিয়ে ফেসবুক স্ক্রল করছিলাম। হঠাৎ একটা নোটিফিকেশন চোখে পড়ল, ফ্রেন্ড রিকোয়েস্ট, আরিয়ান রহমান। নামটা দেখে আমার একটু অবাক লাগলো। প্রোফাইলটা খুলে দেখলাম আমাদের কলেজের সিনিয়র ছিল সে, যদিও খুব বেশি কথা হয়নি কখনো। হঠাৎ মেসেঞ্জারে একটু মেসেজ এলো, হাই রিনিতা, অনেকদিন পর দেখলাম তোমাকে, কেমন আছো? আমি কিছুক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম। তারপর ছোট্ট করে দেখলাম, ভালো আছি। কিছুক্ষণ পর আবার রিপ্লাই এলো, সত্যি? তোমাকে কিন্তু ভালো লাগছে না ছবিতে, মনে হচ্ছে খুব কষ্টে আছো। আমি একটু অবাক হলাম। একটা অপরিচিত মানুষ কীভাবে বুঝে ফেললো আমার ভেতরের কষ্টটা। আমি কিছু লিখলাম না, কিন্তু কয়েক মিনিট পর আবার তার মেসেজ এলো, জানো রিনিতা, মাঝে মাঝে জীবন আমাদের কাছ থেকে অনেক কিছু কেড়ে নেয়,
কিন্তু তার মানে এই না যে জীবন থেমে যায়। মেসেজটা পড়ে আমার বুকটা হঠাৎ ভারী হয়ে উঠল, কারণ ঠিক একই কথা কিছুক্ষণ আগে বাবা বলেছিলেন। অনলের প্রতারণা আমাকে ভেতর থেকে ভেঙে দিয়েছিল। আমি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছিলাম। অনলরা যেহেতু আমাদের প্রতিবেশী, তাই না চাইতেও প্রতিদিন কোনো না কোনোভাবে অনল আর ওর বর্তমান স্ত্রীর সাথে দেখা হয়েই যেত। ওনারা যখন একসাথে পাশাপাশি ঘুরতে বেরোতো, ওদের ভালোবাসার সময় খুনসুটি, ওদের একসাথে হাতে হাত রেখে ঘোরাঘুরি, এসব যখন চোখে পড়তো তা দেখে আমি অসুস্থ হয়ে পড়তাম। বাধ্য হয়ে বাবা তার জমানো টাকা তুলে আমাকে জার্মানি পাঠিয়ে দেন। সেখানে আমি আমার অসমাপ্ত পড়াশোনা শেষ করি, চাকরিতে ঢুকি। তার 1 বছর পরেই আমি বাবা মাকেও আমার কাছে জার্মানিতে নিয়ে আসি। তার মধ্যে কেটে যায় আরও 1 বছর। এর মধ্যে আমি যে প্রফেসরের আন্ডারে পিএইচডি করছিলাম, তিনি আমাকে বিয়ের জন্য অ্যাপ্রোচ করেন। তিনি অত্যন্ত ব্যক্তিবান একজন পুরুষ ছিলেন, কিন্তু আমার যে অক্ষমতা ছিল, কিন্তু আমি তাকে তা জানাই। সেটা জানার কথা ছিল তার। তিনি নিজের জন্য একজন জীবনসঙ্গী চান, এর বেশি আর কিছু চান না। এরপর আর কি, বিশ্বাস করে হাতটা ধরেই ফেললাম তার। যেহেতু 10% আশা ছিল, তাই আমি আগে জোরাজুরি করে ডাক্তারের শরণাপন্ন হই। আল্লাহর রহমতে আমি কনসিভ করি। আল্লাহ তাআলা আমাকে 2টি যমজ সন্তান দান করেন। আমার মেয়ে হুমায়রা তাসিন আর ছেলে আবরার তাসিন। নামগুলো রেখেছে আমার স্বামী তাসিন ইকবালের নামের সাথে মিল রেখে। এভাবেই কেটে গেল আমাদের সুখের সংসারে 20টা বছর। মা বাবা আরও 5 বছর আগেই গত হয়েছে। যেহেতু আমি একাই সন্তানের বাবা মায়ের, আমার বাবা মা আর আমি যেহেতু জার্মানির স্যাটেল, তাই বাবা মাকে এখানেই কবর দেওয়া হয়েছে। আজ প্রায় 20 বছর পর দেশে ফিরছি। তাসিনের একমাত্র বোন মারা গিয়েছে। তার সাথে তাসিনের প্রায় 25 বছর যোগাযোগ বন্ধ ছিল, কারণ নিতু পালিয়ে বিয়ে করে। ফলে সেই ধাক্কা সহ্য করতে না পেরে তাসিনের বাবা মা দুজনেই স্ট্রোক করে মারা যান। ফলে রাগের মাথায় তাসিন নিজের বোনের সাথে সম্পর্ক ভেঙে দেয়। কিন্তু আজ এত বছর পর যখন নিজের আদরের বোনের মৃত্যু সংবাদ তাকে আর আটকায়ে রাখতে পারে না, তাই তো আজ স্ত্রী সন্তান নিয়ে বোনকে শেষবারের মতো দেখতে এসেছে। আজ কতগুলো বছর পর নিজের বাড়ির সামনে এসেছি। যদিও এই বাসাটা আর আমাদের নেই। বাবা মা জার্মানিতে আসার পরেই এটা বিক্রি করে দেওয়া হয়েছিল। হুট করে চোখ গেল অনলের বাসার দিকে। কেমন যেন জীর্ণ শীর্ণ নির্জীব হয়ে পড়ে আছে বাসাটি। আমার চিন্তার মাঝেই কেউ একজন পিছন থেকে কাঁধে হাত রাখলো। পিছন ফিরে দেখলাম আমার বয়সী একজন নারী। তারপর একটু ভালো করে দেখে বুঝলাম রিনা ভাবি। রিনা ভাবির সাথে আমার অনেক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল সেই সময়। আজ সব অতীত। ভাবি আমাকে দেখেই জড়িয়ে ধরলো, তারপর জোর করে তার বাসায় নিয়ে গেল। কথায় কথায় জানতে পারলাম অনলের সংসারটা বেশি দিন সুখের ছিল না। বাচ্চা হওয়ার পর পপি ওর বাবার বাসায় চলে যায়। যেহেতু ছোট্ট বাচ্চা সামলাতে তার কষ্ট হতো, বউ আর বাচ্চার টানে অনল শ্বশুর বাড়িতে শিফট হয়। কিন্তু অনল আর পপির মাঝে ছোটোখাটো বিভিন্ন কারণে অশান্তি লেগেই থাকতো। কারণ তাদের কাছে আসার ভীতি ভালোবাসা ছিল না, ছিল চাহিদা আর পাপ। এর মধ্যে কোম্পানি লসের কারণে অনিলের চাকরিটাও চলে যায়। অন্যদিকে চাকরি যাওয়ার কারণে অনল যখন শ্বশুরবাড়ির বাসায় খরচ দেওয়া বন্ধ করলো, তখন তার শ্বশুর শাশুড়িও তাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করা শুরু করলো। বাধ্য হয়ে অনলরা আবার ফিরে আসে তার বাবার বাসায়। সেখানেও অশান্তি। পপি কোনোভাবেই অনলের বাবা মাকে সহ্য করতে পারত না। এদিকে অনলের মাও ততদিনে পপির ওপর বিরক্ত। পরে অবশ্য অনল আবার চাকরি পায়, কিন্তু সে আর তার শ্বশুরবাড়িতে ফিরে যায়নি। এটা নিয়েও পপির সাথে আরও ঝামেলা লাগতে শুরু করে। তারা আবার এ বাড়ি ছেড়ে
ভাড়া বাসায় চলে যায়। ভাড়া বাসায় যাওয়ার পর অনল ওর বাবা মায়ের খোঁজ নিত না। এইভাবেই দিন যেতে থাকে। একদিন হুট করেই অনলের বাবা ঘুমের মধ্যেই মারা যান। তারপর থেকে অনলের মা একাই বাসায় থাকতো, কারণ পপি ওনাকে নিজের সংসারে রাখতে চায়নি। শেষ সময়ে তিনি নিজের কাজের জন্য বেশ অনুতপ্ত ছিলেন। অনেকবার তোমার খোঁজ করেছিল, তোমার কাছে ক্ষমা চাইবে, তাই এভাবে তিনিও একদিন মারা যান। এদিকে অনল আর পাপির একমাত্র মেয়ে অপিও খারাপ সঙ্গ পেয়ে খারাপ হয়ে যায়। 3-4 বার নাকি গর্ভপাত করিয়েছে। পরে এক বিবাহিত ছেলের সাথে পরকীয়া করত। সেই লোকের বউ গুন্ডা দিয়ে অপির মুখে অ্যাসিড মারায়। সমাজের কটু কথা, পোড়া মুখ সব মিলিয়ে সে মানসিক ভারসাম্য হারিয়ে এখন পাবনায়। আর অনল পপি এখন এই বাসাতেই থাকে। অনলের চাকরিটাও আর নেই। পপি একটা শোরুমে কাজ করে, আর অনলও এলাকার পাশেই একটা জুতোর দোকানের কর্মচারী। এই তো চলছে। রিনা ভাবির কথায় আমি অবাক হলাম। মানুষ এভাবেও শাস্তি পায়? তবুও সন্তুষ্ট ছিল মনে। এসব প্রতারকদের এরকম শাস্তি হওয়াই উচিত, যারা নারীকে নারী নয় বরং পণ্য মনে করে। আমি হালকা হেসে রিনা ভাবিকে বিদায় জানিয়ে আমার ভাড়া করে আনা উবেরে উঠে বসলাম। জানি বারান্দায় দাঁড়িয়ে অনল আজ আমায় দেখছে। আমি যদিও এক পলক সেদিকে তাকিয়েছিলাম, তবে সেখানে তার চোখে আমি আজ অনুশোচনা দেখেছি, যা আমাকে মানসিক প্রশান্তি দিয়েছে। গাড়ি চলছে, আর আমি ফিরে যাচ্ছি আমার বর্তমান জীবনে, আমার স্বামী সন্তানের কাছে। নমস্কার, আমার গল্পটি এখানেই শেষ হলো। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে, আর যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও বলবেন।